আখি আদৃশকে কিছু করে উঠার সুযোগ না দিয়েই তার দুই গাল বরাবরই 6 থেকে 7টা থাপ্পড় বসালো, তারপর তাকে কয়েকটা ঘুষি দিয়ে ফ্লোরে ফেলে দিল। আদৃশ এবার অতিরিক্ত ক্ষেপে গেল, তেড়ে এসে আখিকে থাপ্পড় বসাবে তার আগেই তার হাত পিছন দিকে মুড়ে নেয় আখি। ওপর হাত দিয়ে আখিকে পাকড়াও করতে চাইলে সে হাতও মুড়ে ধরে আখি। আখি আর আদৃশের বেশ কড়া টক্কর পড়েছে। আদৃশ বেশ বলিষ্ঠ হলেও আখির দক্ষতার সাথে পেরে উঠছে না। আদৃশ নিজেকে ছাড়ানোর চেষ্টা করে দাঁত কটমট করে বলতে লাগল, আখি ভালো হবে না, ছেড়ে দাও আমায়, তুমিও নিজের সীমা লঙ্ঘন করে গেছ, তোমাকেও আমি ছাড়ব না। আখি এবার তার হাত ছেড়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল যাতে ওয়ার্ড্রোবের এক কোণে আদৃশের কপাল লেগে কপালের একপাশ বেশ কেটে গেল। এবার হৃদিকা আক্রমণ করল আখির উপর। তোর সাহস কি করে হলো আখি আমার আদৃশকে এভাবে মারার? হৃদিকা এসে আখিকে থাপ্পড় মারতে নিলে আখি ইচ্ছেমতো বেশ কটা থাপ্পড় মেরে তাকে ফ্লোরে ফেলে দিয়ে কয়েকটা লাথিও মারল। আদৃশ আবার আখিকে জব্দ করতে আসলে আখি তাকেও আরও কয়েকটা ঘুষি দিয়ে ফেলে দিয়ে চেঁচিয়ে বলে উঠল, কি মনে করিস তোরা নোংরার দল? আখির সাথে পেরে যাবি? কি করে ভুলে যেতে পারিস তোরা আমি আখি সবকিছু জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখি? তোদের তো এখনই মেরে ফেলতে মন চাইছে, কিন্তু মারব না, কারণ তোদের সহজ মৃত্যু আর যেই হোক আখি মেনে নিতে পারবে না। তোদের হাল তো এমন হবে যে রোজ মরার জন্য প্রার্থনা করেও মরতে পারবি না। আজ তুমি একজন মেয়ে আর কখনো আমার স্ত্রী ছিলে ভেবে ছেড়ে দিচ্ছি আখি, নইলে আজ এখান থেকে বেঁচে ফিরতে না তুমি। তোমাকে প্রাণে ছেড়ে দিলেও ভেব না তুমি ছাড় পাবে, কেস করব আমি তোমার নামে। লোকের ঘরে ঢুকে তাদের প্রাণে মারার চেষ্টা করেছ তুমি, দেখি এবার ডাক্তারি লাইসেন্স কি করে আটকাও। ভুলো না আমি উকিল। ওফ, যা লম্পট উকিল! ডাক্তারি লাইসেন্স তোর বউয়ের মতো সস্তা দ্রব্য না যে চাইলেই তাকে নিয়ে খেলা করবি, আমাকে কেসের ভয় দেখাস। আরে তোর উপর তো কেস করার সামর্থ্য থাকা সত্ত্বেও করিনি আমি, কারণ তোর পরিণতি আমি অনেক ভয়াবহ ভেবে রেখেছি। শুকরিয়া কর আল্লাহর কাছে যে তুই এখনো জীবিত আছিস, কিন্তু মনে রাখিস তোর ধ্বংস আমার হাতেই হবে। আমাকে আমার ভালোবাসা আমার দাদৃতের কাছ থেকে দূর করার পরিণাম তো তোকে ভোগ করতেই হবে। আদৃতের কাছ থেকে দূর করেছি মানে? আমতা করে বলল আদৃশ। ভালো সাজছিস লম্পট, তুই কি মনে করেছিলি আমি কখনো জানতে পারব না? মনে রাখিস আদৃশ তুই কার সাথে খেলা করেছিস। তোর এমন অবস্থা করব যে মৃত্যুর আশায় তুই আফসোস করবি। চলো মা, ভাইয়া, আপু, এখানে আর থাকতে হবে না তোমাদের। তোমার ভাই আর আপুকে নিয়ে যাও, আমার মা কোথাও যাবে না। আখি কথাটার জবাব দেওয়ার আগেই মা বলে উঠলেন, বাবারে তোর কামাই খেয়ে বেঁচে থাকার থেকে ভিক্ষে করে খাওয়াটাই সম্মানের হবে আমার কাছে। চল আখি মা, আমায়ও নিয়ে চল। তোরা নিজেদের কাপড় চোপড় গুছিয়ে নিয়ে চলে আয়। না মা, ওই স্বার্থপরের দেওয়া কিছুই তোমাদের নিতে হবে না, আমি বেঁচে থাকতে তোমাদের কোনো কিছুর কমতি রাখব না, শুধু আমার সাথে চলো। চলে যাবার আগে আরেকবার ভেবে নাও মা, একবার গেলে কিন্তু আবার ফিরতে পারবে না। আল্লাহ যেন মরার আগে আর তোর মুখ না দেখান। তাচ্ছিল্য করে কথাটা বলে মা সবার আগেই হাঁটা ধরলেন। কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল আদিল, শুভ্রতা রিহানকে কোলে নিয়ে বেরিয়ে গেল, সবশেষে আদৃশ আর হৃদিকার দিকে ক্রোধান্বিত চোখে তাকিয়ে চলে গেল আখিও। ড্রয়িং রুমে বসে কান্না করে যাচ্ছেন জাহানারা রহমান, পাশে বসে আছে আদিল ও শুভ্রতা, রিহান আশপাশে দৌড়ে খেলা করছে। কি হয়েছে মা? কয়েকদিন থেকে আমি লক্ষ্য করছি তোমরা কেউই আমার সাথে তেমন যোগাযোগ রাখতে চাইছিলে না, আর আজ এমনটা, বলো না আমায় কি হয়েছে? আজ তোমাকে সব বলবো আখি, আজ আর ভয় নেই আমাদের। বলো আপু। সবকিছু হৃদিকাই করছিল। সেদিন ইচ্ছে করে আমার পায়ে গরম তরকারি ফেলে দেয়,
কিন্তু তখনই আদৃশের গাড়ির শব্দ পেয়ে আমাদের অবাক করে দিয়ে নিজের হাতেই গরম তরকারি ফেলে দেয়, নিজের গালে নিজেই থাপ্পড় মারে, তারপর আদৃশকে আসতে দেখে হাউমাউ করে কান্না করে মায়ের পায়ে পড়ে যায় আর আমাদের আদৃশের চোখে খারাপ প্রমাণ করে। সেদিন আদৃশ আমাদের কারো উপর বিশ্বাস করেনি। তারপর থেকে আদৃশ যখনই বাড়ি থাকত না ও আমাদের দিয়ে অনেক কাজ করাতে চাইত, আমাদের সাথে খারাপ আচরণ করত। একদিন আমি প্রতিবাদ করতে গেলে আমাদের রিহানের গলায় ছুরি বসিয়ে দেয়, বলে নাকি ওর সাথে লাগতে এলে কখন কোথায় রিহানকে লাশ বানিয়ে ফেলে দিবে তার কোনো নিশ্চয়তা নেই। কথাটা বলেই রিহানকে বেশ জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমরা চাইলেও তার বিরুদ্ধে কিছু করতে পারতাম না, কারণ আদৃশ তার কথায় ছিল। উল্টা আমাদেরই দোষারোপ করত। তুমি চলে আসার পরদিনই বাড়ির সকল সিসিটিভি ও নিজেই খুলিয়ে নিয়েছে আদৃশকে, এই বলে যে ওর এসব ভালো লাগে না, সবসময় নজরবন্দি লাগে, যাতে ওর বিরুদ্ধে চাইলেও প্রমাণ রাখতে পারতাম না আমরা। তাছাড়া ভয় পেতাম, ও কথায় কথায় ছুরি এটা ওটা নিয়ে মারতে আসতো আমাদের। একদিন আদৃশকে ওর কক্ষে রেখে ওকে চ্যালেঞ্জ করেই আদৃশকে বলতে গিয়েছিলাম সবকিছু, কিন্তু তখনই ও নিজের হাতে মায়ের হাত জোর করে তার মাথায় ধরে আদৃশকে বোঝালো আমরা ওর উপর অত্যাচার করি। আমাদের না থাকার জায়গা ছিল না নিজেদের হয়ে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা, হয়তো নিজেদের বাঁচানোর চেষ্টা করতাম, লুকিয়ে ওর কার্যকলাপ ভিডিও করতে পারতাম, কিন্তু ও এসব কিছুরই কোনো সুযোগ দেয়নি আমাদের। অনেক চালাক হৃদিকা, এক ধরনের পাগল, যে নিজের কাজ করিয়ে নেওয়ার জন্য নিজেকেই আঘাত করতে পারে, তাকে কেউ কিভাবে ভয় পাবে না। কাজের লোকগুলোর সাথেও এমনটা করত। একদিন ওদের খুব মারে, তারপর কাজ ছেড়ে চলে যেতে বাধ্য করে। ওরাও চলে যায়। অতঃপর আমরা ঘরের কাজের লোকদের মতো সারাদিন খাটতাম। আজকে কি হয়েছিল? আজ আমি নিজের কক্ষেই ছিলাম, কিছু কাজে বেরুনোর ছিল, শুধু শুভ্রতা ফিরে আসার অপেক্ষা করছিলাম শুধু, কিন্তু তখন হঠাৎ হৃদিকা আমার কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে নিজেই নিজের কাপড় ছিঁড়ে চিৎকার করতে থাকে। আমার বোধগম্যে কোনো কথা যাওয়ার আগেই সবকিছু ঘটে যায়। আমার কপাল এতই ভালো যে নিজেরই ছোট ভাইয়ের হাতে মার খেতে হলো। কপাল আপনার না ওই আদৃশের খারাপ যে আপনার মতো একজন আদর্শ মানুষের গায়ে হাত তুলেছে। আমার তো খারাপ একটা বিষয়ে লাগছে যে এত কিছু হয়ে গেল আর তোমরা আমাকে কিছু বললে না। আমি বলতে চেয়েছিলাম আখি, কিন্তু হৃদিকা প্রায় সময় আমাদের উপর নজর রাখত, পরিষ্কারভাবে আমাদের বলেছিল যদি আমরা তোমার সাথে কোনো যোগাযোগ রাখি তবে আমাদের সাথে তোমারও খারাপ করবে আর সবার প্রথম ও রিহানকে মারবে। যে মেয়ে আদৃশের মতো তোমার পাগল প্রেমিককে বশ করতে পারে, মা পাগল ছেলেকে নিজের আঁচলে বেঁধে নিতে পারে, ভাইয়ের ভক্ত ভাইকে তার শত্রু বানিয়ে দিতে পারে, তাকে ভয় কি করে পেতাম না বলো? ভয় তো ওকেও পেতে হবে, আর কাউকে না পেলেও আল্লাহ তায়ালাকে, আর তারপরে আর একজনকে। আর একজন মানে? তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না আপু, তোমরা এখন আমার কাছে নিরাপদে আছো, আর আমার কোনো ভয় নেই। ভয় তো এবার ওই হৃদিকার পাওয়ার পালা। আমি কখনো ভাবিনি যাকে আমি কেঁচো ভাবতাম সে নাগিন বেরোবে। যতটুকু আমার ডাক্তারি দক্ষতা বলে পাগলামি তো হুট করে মাথায় চড়ার নয়। তার উৎপত্তি প্রায়ই থাকে অতীত জুড়ে। হৃদিকার ইতিহাস খুলে দেখতে হবে এবার। শুধু মানুষের ইতিহাস তুলে ধরো, নিজের ফিউচার নিয়ে ভাবতে হবে না। আরে ডা সাহেব আপনি আসুন। হ্যাঁ ডা সাহেবা, সকাল থেকে সারা ঘর খুঁজছি তোমায়, কিন্তু আপনি ম্যাডামের কোনো খোঁজ নেই। কত ফোন করেছি খেয়াল আছে? পুরো 48টা কল করেছি। মেসেজ চেক করো কতটা করেছি। তারপর কোথায় কোথায় না জানি খুঁজেছি, একমাত্র আমিই জানি। অবশেষে তোমার একজন গার্ড খবর দিল তুমি বাড়িতে এসেছ। আরে খুব সকাল বেরিয়েছিলাম, সবাই তখন ঘুমিয়েছিলেন প্রায়, তাই কাউকে ডাকিনি। আপনি তো এত পাগল হয়ে পড়েছেন আমায় না পেয়ে যেন আমি আপনাদের ঘর ছেড়ে না পৃথিবী ছেড়েই চলে গেছি। খবরদার আখি, এমন কথা আর বলবে না। আচ্ছা ঠিক আছে, এখন আর গম্ভীর মুখে রাগের রেখা না ফুটিয়ে উনাদের সাথে পরিচিত হন। ইনি হলেন মা, ইনি আমার আদিল ভাইয়া, আর ইনি উনার সুন্দরী ওয়াইফ আমার সুব্রতা আপু।
আর ওই যে দুষ্টু মহারাজ খেলা করছেন উনি হলেন আপু ভাইয়ার ভালোবাসার পদ্মফুল। আর আপনারাও উনার সাথে পরিচিত হন, ইনি হলেন আমেরিকা ফেরত ডাক্তার আদ্রিত মির্জা। আখির দুষ্টুমিতে সবাই বিষাদ ভুলে মুখে হাসি ফুটিয়ে নিল পলকেই। জাহানারা রহমান, আদিল, শুভ্রতা সবাইকে আখির বাড়িতে থাকার ভালো ব্যবস্থা করে দিয়ে আখি আসল হাসপাতাল যাওয়ার সময় তাদের ব্যবহার্য জিনিসপত্র নিয়ে যাবে ভেবেছে, তাছাড়াও আদিলকে কিছু টাকা দিয়ে এসেছে আখি আসার আগে তাদের যা লাগে আনিয়ে নিতে পারার জন্য। বর্তমানে বসে আছে হাসপাতালের পিছনের দিকটার সেই বটগাছটার নিচে, অজস্র ভাবনার উপর উকি দিয়ে বিরক্ত করছে এক বিষাদময় ভাবনা তাকে, আদ্রিতকে সেই তিক্ত সত্য না বলে সে থাকতে পারছে না। আখি তো 6 বছর ভালোই ছিল অন্যের হাত ধরে, হোক না সে বিশ্বাসঘাতক, কিন্তু আদ্রিতের তো 6টা বছর বৃথা গেল। আর কত কাটাবে আদ্রিত তিক্ততার ক্ষণ? সেই তিক্ততায় আদ্রিত এখনো জীবনে এগোয়নি, তার যথেষ্ট অধিকার আছে সত্যতা জানার। যাই হয়ে যাক আখি আদ্রিতকে সত্যতা এবার বলে দিবে ভেবে নিয়েছে। আখি এবার উঠে গেল আদ্রিতের কেবিনের দিকে। কিন্তু কেবিনে গিয়ে আদ্রিতকে পেল না আখি, তখন একটা নার্স এলো আখির কাছে। রুষা আদ্রিতকে দেখেছ? ম্যাম আপনি এখানে আর আমি আপনাকে কোথায় কোথায় খুঁজেছি। আশরাফ স্যার সকল ডাক্তারদের নিয়ে মিটিং ডেকেছেন হঠাৎ, আদ্রিত স্যার ওখানেই, আপনাকে না পেয়ে আপনার খোঁজে আমাকে পাঠালেন আশরাফ স্যার। সেই কবে থেকে আপনাকে খুঁজছি আমি। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। আখি বেগতিক পায়ে গেল সেখানে। মে আই কাম ইন স্যার? এখন সময় হয়েছে ডাকি আপনার আসার, ভুলে যাবেন না এটা আপনার বাড়ি নয় আমার হাসপাতাল, এখানে আমার কিছু রুলস আছে তা মেনে চলতে হবে আপনাকে, আর না পারলে হাসপাতাল ছেড়ে দিবেন। ঠিক সময়ে আপনাকে ডেকে খোঁজে পাওয়া যায় না, খামখেয়ালিপনা নিয়ে পড়ে থাকার ছিল তো ডাক্তার হলেন কেন? এত সকল ডাক্তারদের সামনে কথাগুলো শুনিয়ে দিলেন আশরাফ খান আখিকে। অল্পতেই আখির মুখ চুপসে গেল, চারপাশে তাকিয়ে দেখল সকল ডাক্তারই তার দিকে কেমন করে তাকিয়ে আছে। খারাপ লাগলো আখির বড্ড, মৃদু স্বরে বলল, সরি স্যার সামনে থেকে খেয়াল রাখব। এসে জায়গায় বসুন আপনি। আখি এসে বসল ভিতরে, চোখে জল টলমল করছে। আসছে দিন থেকেই তার বাবা বিভিন্নভাবে তার সাথে খারাপ আচরণ করেন, হয়তো 3 বছরের মনের জ্বালার শোধ তুলছেন উনি, নয়তো যে বাবার কখনো তার মেয়েকে ধমক অবধি দেওয়ার কথা ভাবতেও বুক কেঁপে উঠেছে সেই বাবা আজ তার মেয়ে কেন অপদস্থ করবে কথায় কথায়। আখি যে তা মেনে নিতে পারছে না। যে বাবার ভালোবাসা ছাড়া কখনো কিছু পায়নি আখি সেই বাবার এমন ব্যবহার কেমনে মেনে নিবে। জীবনের একটা ভুল পদক্ষেপ আজ কেড়ে নিল আখির সব সুখ, নষ্ট করে দিল সব সম্পর্ক, নিঃস্ব করে দিল তাকে। আজ বুঝতে পারল আখি আবেগপ্রবণ হয়ে মানুষ অনেক সময় অনেক সিদ্ধান্ত নিয়ে নেয় যেটা তখন তার কাছে সঠিক মনে হলেও ভবিষ্যতে ভুল প্রমাণিত হয়। আর যাই হোক কোনো কিছুতে আবেগপ্রবণ না হয়ে বুদ্ধি খাটিয়ে চিন্তা করে নেওয়াই জীবন ও মনের ভবিষ্যতের জন্য ভালো। ড্রয়িং রুমের সোফায় পায়ের উপর পা তুলে হাত ছড়িয়ে আয়েশ করে বসে আছে হৃদিকা, মুখে তার প্রসারিত হাসি। আমার পথের সব কাটা দূর, এখন আদৃশ শুধু আমার, ওকে আমার কাছ থেকে এখন আর কেউ কেড়ে নিতে পারবে না, ও একান্তই আমার। সব কটা পাগল ছিল, আমি থাকতে আমার আদৃশের উপর অধিকার জমাতে এসেছিল। আবালের দল। ওই ডাক্তারটাও পাগল, আমি নাকি আমার শত্রুর সাথে ভাব করব। জানি না কে এই ভাইরাস আমার শরীরে দিয়েছে কিন্তু যেই দিয়ে থাকুক না কেন আমার হাত থেকে বাঁচতে পারবে না। তৃতীয় ডোজ তো দিতে আসবেই, দেখি কেমনে দিয়ে যায়। হৃদিকা এত সহজে হার মানবার কেউ না। হাসপাতালে আখির কাজ শেষ হয়ে গেলেও আদ্রিতের কাজ এখনো বাকি। এদিকে বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে, হঠাৎ করে ফোন আসলো মায়ের শরীর খারাপ করেছে অনেকটা।
তাই হুটহাট বেরিয়ে গেল। আদ্রিতকে না বলেই ফোনে মেসেজ করল। আদ্রিত, বাড়িতে মায়ের শরীর হঠাৎ অনেকটা খারাপ করেছে, আমায় বেরিয়ে যেতে হলো আর্জেন্টলি, আমি আর আপনাদের বাড়িতে থাকতে পারবো না। হয়তো মামুনি রাগ করবে, উনাকে আমি ফোন করে বুঝিয়ে নিব, আর কালকে সকালে পারলে একবার ওখানে আসব, তারপর ওখান থেকেই আপনার সহিত হাসপাতাল আসব। তাছাড়া আপনার সাথে অনেক কথা আছে, গুরুত্বপূর্ণ দেখা হলে বলবো। আদ্রিত কাজ সেরে ফোন হাতে নিয়ে আখির মেসেজটা দেখতে পেল। আখির জন্য বুকের ভিতরটা বড্ড খচখচ করছে তার। আশরাফ খানের আখির সাথে এমন ব্যবহার সে মেনে নিতে পারেনি। আখির মুখ আজ সারাদিনই বেশ মলিন ছিল, আজকে এত ব্যস্ত ছিল যে আখির সাথে ভালো করে কথাও বলতে পারেনি আদ্রিত। আশরাফ খানকে চাইলেও মুখের উপর জবাব দিতে পারত না আদ্রিত, কারণ উনাকে যথেষ্ট সম্মান করে সে। কিন্তু বিষয়টা সয়েও যেতে পারছে না। তাই কিছুটা ভেবে আশরাফ খানের কেবিনের দিকে এগিয়ে গেল। আশরাফ আর আহিল দুজনেই সেখানে বসে কিছু কাজ করছিলেন তখন। আহিলের মোটেও ভালো লাগেনি তার বাবার আখির সাথে এমন ব্যবহার, তবুও বাবার উপর কিছু বলল না। আশরাফ খানও মেয়ের সাথে এমন ব্যবহার করে এখন মনে মনে অনুতপ্ত হচ্ছেন। মে আই কাম ইন স্যার? আদ্রিত, মাই বয়, প্লিজ কাম ইন সিট। আদ্রিত বসল। তা হঠাৎ আমার কেবিনে, আসলে কোনো ইম্পর্টেন্ট কাজ? স্যার, এদিক ওদিকের কথা বলে আমি বর্তমানে আপনার সময় নষ্ট করতে চাইব না। সোজা কথায় বলতে চাই, আপনার আজকে আখির সাথে করে যাওয়া ব্যবহারটা আমার ঠিক মনে হয়নি। আমরা সবাই জানি আখি নিজের দায়িত্ব নিয়ে কতটা সিরিয়াস। আজকে আপনি হুট করে মিটিং ডেকেছেন, এতে তখন যেকোনো ডাক্তার নিজের কিছু প্রয়োজনে হাসপাতালের বাইরে থাকতেই পারত, এটা বড় কিছু ছিল না। আমাকে আমার কাজ শিখাতে এসো না আদ্রিত। না স্যার, তা করার কথা আমি ভাবতেও পারি না, আপনি আমার গুরু। কিন্তু আমার যা সঠিক মনে হয়েছে সেটা বলেছি, বাকিটা আপনি ভালো জানেন। হয়তো আখি একটা ভুল করে গেছে, কিন্তু তার মাসুল যে তাকে জীবনভর দিতে হবে তেমন তো কিছু নয়। আখি আপনাদের ছাড়া কতটা পীড়ায় আছে তা জানলে হয়তো কখনোই আখিকে দূরে ঠেলে দিতেন না। বাচ্চারা ভুল করতেই পারে স্যার, তবে মা বাবা কি পারেন না বাচ্চাকে সে ভুল শোধরে নেওয়ার একটা সুযোগ দিতে? বিষয়টা ভেবে দেখলে খুশি হব স্যার। আমার কথায় খারাপ লাগলে ক্ষমা করে দিবেন। চলি তাহলে। আদ্রিত উঠে চলে গেলে আহিল বলল, বাবা, ভুল না হয় আখি করেছে তাই বলে কি ক্ষমা করা যায় না তাকে? আশরাফ খান কিছুই বললেন না আহিলের কথার উত্তরে, শুধুই নীরবতা পালন করে গেলেন। বাড়িতে এসে মায়ের চেক আপ করল আখি। শরীর অত্যন্ত ফুরবল উনার, তাছাড়া অতিরিক্ত চিন্তায় শরীর আরও খারাপ করেছিল। আখি উনাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। হৃদিকা আসলো আখির কক্ষে একটা মাথার ব্যথার ওষুধ নিবে বলে। হঠাৎ তার মাথা অত্যন্ত ধরেছে। আখি তাকে বসিয়ে রেখে পাশের ওয়ার্ড্রোবের ড্রয়ার খুলে ওষুধের বাক্স বের করতে নিলে সেদিন এর আখির আনা অজ্ঞাতজনের কাঠিটাও সাথে বেরিয়ে আসে, যা বেরুতেই ফ্লোরে পড়ে যায়। শুভ্রতার চোখ যায় সেদিকে। আরে আখি, তুমিও একই কাঠি কিনেছ? একই কাঠি মানে আপু? আর কার কাছে দেখেছ কাঠিটা? আরে হৃদিকার কাছেও সেইম কাঠি আছে। তুমি শিওর? এক দেখাতে কি করে চিনলে? আরে চিনব না, এই কাঠি নিয়ে যাতা, সারাদিন এটাই পড়ে থাকত হৃদিকা। অনেক পছন্দের ছিল ওঠা তার। সেদিন হঠাৎ খুঁজে পাচ্ছিল না বলে আমাকে না জানি কত দোষারোপ করেছিল, কত কথা শুনিয়েছিল, তারপর নিজেরই কক্ষের এক কোণে পড়ে থাকতে পায়। সে কাঠিটাকে কি তুমি পাশ থেকে দেখেছ? মানে এমন কাঠি তো অনেকেই কিনতে পারে, কিন্তু হৃদিকারটা কি তুমি আলাদাভাবে শনাক্ত করতে পারবে? হ্যাঁ, পারব, কারণ ওর কাঠিটা সেদিন খোঁজে পেলেও মাথার দিকটা অল্প ভাঙা পায়, হয়তো রিহানি খেলা করে ভেঙে দিয়েছিল। দেখো তো এটা কি না। আখি শুভ্রতার সামনে নিয়ে কাঠিটা ধরলে এক মুহূর্তে চিনে ফেলে সে। হ্যাঁ এটাই তো, তুমি কি করে পেলে এটা? এটা অনেক লম্বা গল্প আপু, পড়ে বলবো।
মুখে রহস্যময়ী হাসি ফুটিয়ে বলল আখি। শুভ্রতা বুঝে উঠতে পারল না সে হাসির মানে। আদৃত পাগলের মতো ডায়েরিটা খুঁজে যাচ্ছে। মা, মা, কোথায় তুমি? আমার ডায়েরি কোথায় গেছে? আরে কি হয়েছে, এত চেঁচাচ্ছিস কেন? তোর জ্বালায় ঘরে থাকতে পারছি না। আমার ডায়েরি কোথায়? আমি জানি কি? না জানি বাবা কি হয় এসব লিখে। আগের যুগে লোক স্কুলের খাতা ছিঁড়ে চিঠি পাঠাতো ভালোবাসার মানুষকে, আর এখন ডায়েরিতে ভরে ভরে লিখে রেখে দিয়ে যে কি পায় পোলাপাইন। মা, তুমি বলবে কোথায় আমার ডায়েরি? আমি জানি না রে বাবা, তা তোর জন্য এমন কিছু এনেছি যাকে দেখে তোর ডায়েরির ভূত মাথা থেকে নেমে যাবে। আবার কোনো মেয়ের ছবি এনে থাকলে বলে দাও, এখনই আমেরিকার টিকিট বুক করাবো। আরে একে রেখে কি কখনো আমেরিকা যেতে পারবি? এর জন্যই তো 6 বছর বনবাস কাটলি, কি মনে করিস আমি কিছুও বুঝি না? আদৃতের সামনে আখির ছবি টাঙিয়ে বললেন শায়লা মির্জা। অবাক হল আদৃত। আখি? হ্যাঁ আখি, মনে হয় তুই রাজি না, বাদ দে। চির কুমারী থাক তুই। মস্করা করে শায়লা মির্জা চলে যেতে নিলে আদৃত উনাকে আটকাল। আরে আরে কোথায় যাচ্ছ মা? কে বলল আমি বিয়ে করব না? মানে করবি? মানে হ্যাঁ। শায়লা মির্জার ভ্রু উঁচানো কথার জবাবে আমতা করে মাথার পিছন দিক চুলকিয়ে সম্মতি জানালো আদৃত। শায়লা মির্জা খুশিতে আত্মনহারা। এই না হলে আমার ছেলে, দেখ তোর মা এখন তোর বিয়ে কিভাবে করাই। কিন্তু মা, এতে সমস্যা আছে, আমার মনে হয় না আখি মানবে বলে, কারণ ওর সদ্য ডিভোর্স হয়েছে। আমি চাই না এখন এসব নিয়ে ওর সাথে কিছু কথা বলা হোক, কিছুদিন যেতে দাও, আমি নিজেই ওর সাথে কথা বলে নিব। বুঝেছি, বাচ্চাদের মুখে বাবা ডাক শোনার জায়গায় দাদা ডাক শোনার ইচ্ছে হয়েছে তোর। মানে খুব সোজা, তোর হাতে ছেড়ে দিলে আরও এক যুগ না পার করে দিবি আখিকে মনের কথা জানাতে। 6 বছর আগে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে আজকে নাতি নাতনি আমার কোলে থাকত। তুই জায়গায় বসে থাক, তোর মা তোর বিয়ে আখির সাথে করিয়েই দম নিবে। আদৃশ কক্ষ ছেড়ে কোথাও বেরুবে তখনই হৃদিকা কক্ষে প্রবেশ করে গেল। আদৃশ তাকে দেখে চমকে যায় অনেকটা। কি হয়েছে আদৃশ? তোমার কি হয়েছে? কেমনটা দেখাচ্ছে তোমায়? কানের উপরের দিকে অনেকটা চুল উঠে এসেছে কি করে? আদৃশের কথায় হৃদিকা ছুটে যায় আয়নার সামনে, দেখে ঠিকই তার একপাশের চুল অনেকটা উঠে এসেছে, সে বুঝতেই পারেনি। কি হয়েছে হৃদিকা? এমনটা হলো কেন? হৃদিকা বুঝতে পারল বিষয়টা আদৃশের সামনে আসা থেকে ও আটকাতে পারবে না, তাই বলে দেওয়া উত্তম বলে মনে করল। সবকিছুই বলে দিল হৃদিকা যা ওকে ডাক্তার বলেছেন। কথাগুলো শুনে আদৃশ এক প্রকার হেসেই দিল। কি যে বলো হৃদিকা, তোমাকে কেউ ভাইরাস কেন দিবে? তুমি কত কিউট এন্ড সুইট, হয়তো ডাক্তার তোমার রোগের কোনো নাম খুঁজে না পেয়ে ভুলভাল কিছু বুঝিয়ে দিয়েছে তোমায়। তুমি চিন্তা করো না, আমি তোমাকে অন্য বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। সত্যিই তোমাকে এভাবে কেমন জানি লাগছে। তা আমি আজকে বাইরে যাচ্ছি, বন্ধুদের সাথে আড্ডা দিব, মাইন্ডে ফ্রেশনেস চাই আমার। এমনিই আখিকে নিয়ে অনেক টেনশনে আছি, কাল সকাল অবধি নতুন কাজের লোক এসে যাবে, তুমি থাকো আমি চলি। কথাগুলো বলে আদৃশ চলে গেল। হৃদিকা রাগে পাশের ড্রেসিং টেবিলে লাথি দিল সজোরে। আমি অসুস্থ জেনেও এভাবে চলে গেল, আর ওই আখি অসুস্থ হলে তো ঘর মাথায় তুলে নিত। আখিকে নিয়ে এখনো ভাবছে। তুমি জানো না আদৃশ, তুমি কত বড় ভুল করে গেছ। তুমি আমাকে জীবনে জড়িয়েছ, আর আমাকে নিয়েই থাকতে হবে, সে আমি যেমনই হই না কেন। তুমি শুধুই আমার, আর আমার না হলে কারো না। আই লাভ ইউ আদৃশ, আই লাভ ইউ। আদৃতের ডায়েরি পড়তে মত্ত হয়েছে আখি,
ডায়েরির প্রতি পৃষ্ঠায় শোভা পেয়েছে আদ্রিতের আখির সাথে কাটানো সকল মুহূর্তে, তার বিহনে বিরহ তিথি কাটানো আখ্যান, লেখনীর মাধুর্যে ফুটে উঠেছে তা নিখুঁতভাবে। আমেরিকা থাকাকালীন সময় থেকে নিয়ে দেশে ফিরে আখির সাথে কাটানো সকল ক্ষণ সেখানে আলাদা মানে ছেয়ে আছে। প্রিয়সী, তোমার স্মৃতিতে কাটালাম আর এক দীর্ঘ রাত্রি, হয়তো শুয়ে আছে অন্যের বাহুতে, তবে তোমারই বিহনে বিরহ যন্ত্রণা যে সঙ্গ নিয়েছে এই অধমের। আজ এ কি হল আমার? সেই পুরাতন অনুভূতি আঁকড়ে ধরল আচমকা। সুখপাখির সেই কান্নামিশ্রিত স্বর আবারও উতলা করল এ মন। যদি পারতাম পাখি নিঃস্ব করে দিতাম সে জন, যে করেছে তোকে নির্হারা, মিছে পিড়িতে গলিয়েছে তোর মন, করেছে আমাকে কাঙাল। আশ ফিরে পেলাম সুখ, তোকে পাব কোনো ক্ষণে, আবারও ফাঁসব তোর কথার জালে, আড়ালে হাসব ইচ্ছে করেই তোর কাছে হার মেনে। দুদিন আগের লিখা। ভালোবাসি সুখপাখি তোমায়, আজও মনের গহীন থেকে। ফিরে আসো নাকো, কথা দিলাম নিরাশ করব না কবু। ভালোবাসব মনের গহীন থেকে, আগলে রাখব প্রাণ দিয়ে। এমনই অজস্র লিখা আদ্রিতের ডায়েরি জুড়ে আখিকে নিয়ে, যা স্পষ্ট প্রমাণ করে আদ্রিত এখনও আখিকে ততটাই ভালোবাসে যতটা ঠিক 6 বছর আগে বাসত। আর যাই হোক, এই মানুষটা কখনো তাকে ঠকাতে পারে না, আদ্রিত যে শুধুই আখিকে ভালোবেসে গেছে। আখির মনে জন্মালো আবারও এক আশার আলো, জীবনে প্রথম ভালোবাসার প্রেমে যেন আজ আবার নতুন করে পড়ল। ডায়েরিটা পড়তে গিয়ে আখির চেহারাতে ঝলকালো সুখের হাসি। হৃদিকা বাড়ির দরজা জানালা সবকিছু শক্ত করে লাগিয়ে নিয়েছে, বাড়ির সকল দিক নিজে ভালো করে দেখে নিয়েছে। যেই আসুক, আসবে তো কখনো আমায় তৃতীয় ডোজ দিতে, তবে সে তো জানে না হৃদিকা কি জিনিস, যাদের উপর সন্দেহ ছিল সবকটাকে তাড়িয়ে দিয়েছি, এবার দেখি আসে কে। রাত 2টা, আদৃশের বাড়ির পিছন দিকে দাঁড়িয়ে আছে হুডিওয়ালা কেউ একজন। বাড়ির পিছন থেকে হুডিওয়ালা সে জন বাড়ির ভিতরে কিছু একটা ছুঁড়ে মারল, যা মাটিতে পতিত হওয়ার সাথে সাথেই সারা বাড়ি ধোঁয়ায় ভরে গেল। হঠাৎ ধোঁয়ার উৎপত্তি চক্ষু সীমানার ভিতর এলে বাড়ির দুজন দারোয়ান সেদিকটায় ছুটে যায়, কিন্তু ধোঁয়ার সংস্পর্শে যেতেই দুজন জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ে। হুডিওয়ালা সেজন নির্দ্বিধায় আজ গেট দিয়েই বাড়িতে প্রবেশ করে, বাড়ির চারিদিকেই বিচক্ষণতা নিয়ে লক্ষ্য করলে বুঝতে পারে ভিতরে প্রবেশের সব রাস্তাই আজ বন্ধ। অজ্ঞাত সেজন এবার বাড়ির বাগানের দিকে যায়, সেখানে বেশ বড় একটা পেয়ারা গাছ যেটা দিয়ে চড়ে ঘরের ভিতর প্রবেশ করা যাবে, সেদিনটায় বারান্দা দেওয়া বেশ বড় করে, যেখানে বসে বাগানের দিকটা অনায়াসে চোখ ভরে দেখা যায়। তবে সেখানে প্রবেশ করা গেলেও ঘরের ভিতরে প্রবেশ করে যাওয়া সহজ ছিল না, সেখান থেকে ঘরে যাওয়ার রাস্তায় বড় একটা দরজা দেওয়া, যাতে পাসওয়ার্ড দিতে হবে। অজ্ঞাত জন কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে মনে মনে কি যেন ভেবে নিল, অতঃপর এগুলো সেদিকে, কয়েক মুহূর্তেই সে অনায়াসে সঠিক পাসওয়ার্ড দিয়ে দরজা খুলতে সক্ষম হল, ঢুকে গেল ভিতরে। হৃদিকা শুয়েছিল, কিন্তু হঠাৎ ঘরে কারো উপস্থিতি অনুভবে নাড়া দিলে তার ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে দাঁড়াল হৃদিকা। হুডিওয়ালা ব্যক্তি হৃদিকার কক্ষের পানে এগুচ্ছে, হঠাৎ পিছন থেকে হৃদিকা তার উপর ভারী লাঠি দিয়ে প্রহার করতে নিলে অজ্ঞাত জন সাথে সাথে জায়গা থেকে সরে যায়, যাতে মারটা ফ্লোরে পড়ে। অজ্ঞাত ব্যক্তি একটা লাঠি দিয়ে হৃদিকাকে ফেলে দেয়। হৃদিকা এবার হাতে থাকা ছুরি নিয়ে অজ্ঞাত জনের উপর হামলা করতে নিলে সে এবার হৃদিকার গালে সজোরে একটা থাপ্পড় বসায়, হৃদিকা ছিটকে পড়ে ফ্লোরে। অজ্ঞাত জন ভারী স্বরে বলে উঠে, যতই যা করে নে নকল নকলই থাকে, আসলের জায়গা নিতে পারে না। শেয়াল যতই চালাকি করুক বাঘ হয়ে উঠতে পারে না, তাই শেয়াল হয়ে বাঘিনীর সাথে টক্কর নিতে আসিস না। এখনই দেখিয়ে দিব কে কি। অতঃপর হৃদিকা ছুরি নিয়ে আবারও অজ্ঞাত সে জনের উপর ঝাঁপিয়ে পড়বে, তার আগেই সে বিনা বাক্যে হৃদিকার উপর কিছু স্প্রে করল, যার ফলস্বরূপ তার উপর প্রহার করে উঠার আগেই জ্ঞান হারিয়ে পড়ে যায় হৃদিকা।
অজ্ঞাতজন বেশ বড় করে হাসে এতে। হৃদিকার হাত ধরে হেঁচড়িয়ে টেনে নিয়ে যেতে শুরু করে, বিছানার পাশে এসে হৃদিকাকে অনেকটা কোলে করেই বিছানাতে তুলে শুয়ে দেয়। আস্তে আস্তে তার শরীরের সকল কাপড় খুলে ফেলে শুধু একটা চাদর দিয়ে তার শরীর ঢেকে দেয়, বিছানাটা হাত দিয়ে বেশ খানিক অগোছালো করে দেয়। হৃদিকার মাথায় হাত বুলিয়ে বলে, হৃদিকা, সুইটহার্ট, তোকে আমি প্রাণে মারব না, তোর জীবন ইন্টারেস্টিং করব শুধু, বড্ড ভালোবাসি যে তোকে সুইটহার্ট। কথাটা বলে পকেট থেকে পুরুষদের পরিধানের একটা ঘড়ি হৃদিকার বালিশের পাশে রেখে দেয়, অতঃপর পকেট থেকে একটা ইঞ্জেকশন বের করে হৃদিকার শরীরে প্রবেশ করিয়ে দেয়। কংগ্রাচুলেশন বেবি, 3rd ডোজ কমপ্লিট। শান্তিতে ঘুমো, সকাল 10টার আগ অবধি তোর উঠার কোনো সম্ভাবনা নেই যদি কেউ না উঠায়। এর আগে তোর প্রাণের স্বামী এসে পড়বেন, আই হোপ। নাও বাই। মুখ দিয়ে রহস্যময়ী একটা সুরে শীষ দিতে দিতে বেরিয়ে গেল সে জন। ঘণ্টাখানিক পর দারোয়ানদের জ্ঞান ফিরে, উঠে নিজেদের এমন অবস্থা সম্পর্কে কিছুই বুঝে উঠতে সক্ষম হয় না। আদৃশকে ফোন করলে ফোন উঠায় না। দুজন আবারও নিজেদের জায়গায় চলে যায়। অনেকবার ফোন করলে আদৃশ তাদের ফোন উঠায়। অবশেষে তারা রাতের ঘটনা সম্পর্কে বললে আদৃশ অনেকটা ঘাবড়ে বাড়ি চলে আসল। সকাল 10টার বেশ আগেই বাড়ি পৌঁছাল। তোমরা দুজন এখানে? ঘরে ম্যাডাম ঠিক আছে কিনা সেটা জানার প্রয়োজন মনে করনি? স্যার, ম্যাডাম তো ভিতর থেকে সব দরজা জানালা বন্ধ করে নিয়েছেন। আমরা বাহির থেকে ম্যাডামকে ডাকলেও উনার কোনো জবাব পাইনি, তাই আপনাকে ফোন করি। হ্যাঁ স্যার, অনেক ডেকেছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। দারোয়ানদের কথা শুনে আদৃশ বেগতিক পায়ে ঘরের দিকে গেল। হৃদিকাকে ডাকলেও সাড়া পেল না। পাসওয়ার্ড টাইপ করলে দরজা খুলে গেল। আদৃশ ঢুকে গেল ভিতরে। অতঃপর সোজা তার কক্ষের দিকে যায়। কক্ষের দরজা আজানো দেখে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে হৃদিকাকে উক্ত অবস্থায় দেখে ঠিক থাকতে না পেরে চেঁচিয়ে উঠে তার নাম নিয়ে। চেঁচানোর শব্দেও হৃদিকার জ্ঞান ফিরে না। আদৃশ রেগেমেখে তেড়ে যায় তার দিকে। অতঃপর তাকে তার নাম ধরে ডেকে ঝাঁকাতে শুরু করলে হৃদিকা জেগে ওঠে। কি হয়েছে আদৃশ? সাত সকালে চেঁচাচ্ছ কেন? তোমার অবস্থা দেখো আগে। ও মা, আমার এই অবস্থা কে করল? নিজের বিবস্ত্র অবস্থা দেখে আশ্চর্যের সহিত চাদর দিয়ে ঘা ঢেকে উঠে বসে হৃদিকা। কোনো নাগর এসেছিল তোমার? কি বলছো আদৃশ এসব? কোনো নাগর মানে বুঝো না? ন্যাকা সাজো আমার কাছে। বিবস্ত্র অবস্থায় বিছানায় এসে শুয়ে আছো। বালিশের পাশে পুরুষের হাতের ঘড়ি রাখা, বিছানা এলোমেলো। রাতে হঠাৎ আমার দারোয়ানরা অজ্ঞান হয়ে যায়, এর মানে কি হতে পারে বলো? কি বলতে চাইছো তুমি আদৃশ? এটাই বলতে চাইছি, আমার দারোয়ানদের কিছু একটা করে অজ্ঞান করেছ যাতে তোমার নাগরকে দেখতে না পায় ওরা, আর তারপর ওকে নিয়ে রাতভর ফুর্তি করেছ। স্টপ ইট আদৃশ, তুমি তা ভাবতেও পারো কি করে? কাল রাতে ওই অজ্ঞাত ব্যক্তিটা এসেছিল যে আমার শরীরে ভাইরাস দিয়েছে। সে হঠাৎ আমার মুখে কিছু স্প্রে করলে আমি জ্ঞান হারাই হয়তো, কারণ তারপরের কোনো কথা আমার মনে নেই। শাট আপ হৃদিকা, কথা দিয়ে পাপ ঢাকতে এসো না। আমি বোকা নই। তুমি কি মনে করো মনগড়া কিছু গল্প বলবে আর আমি বিশ্বাস করব? এর জন্যই ঘরের সিসিটিভি সরিয়েছ আমাকে দিয়ে, যাতে আমি তোমার নোংরামো সম্পর্কে কিছু জানতে না পারি। আমারই ভুল ছিল, আখির মতো পবিত্র ফুলের উপর তোমার মতো নোংরাকে এনে তুলেছি। তুমি বিশ্বাস করো আদৃশ, আমি সত্যি বলছি, আমি শুধু তোমাকে ভালোবাসি, আমি শুধু তোমার। তুমি যেমনটা ভাবছ তেমনটা কিছু নয়। আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু বিশ্বাস করো প্লিজ আমার উপর। হৃদিকা আদৃশের পায়ে লেপ্টে পড়ে কাঁদছে। এদিকে আদ্রিও ভাবলেশহীন হয়ে দাঁড়িয়ে আছে। মস্তিষ্ক ভাবশূন্য অবস্থা ধারণ করল তার অল্পক্ষণেই।
কিছু সময় মূর্তির ন্যায় দাঁড়িয়ে থেকে পা হৃদিকার কাছ থেকে টান দিয়ে ছাড়িয়ে ঘর থেকে বেরিয়ে যায়। হৃদিকা চাদর জড়ানো অবস্থায় কাঁদতে থাকে সেখানে পড়ে। আখি পৌঁছায় পুলিশ স্টেশন। হৃদিকার স্বামী আজিজের উপর থেকে কেস তুলে সমস্ত ব্যবস্থা নিয়ে আজিজকে মুক্ত করল আখি। অতঃপর তাকে নিজের গাড়িতে এনে বসাল। আজিজ অবাকত্ব নিয়ে বলল, কি দা আখি, আপনিই জেলে দিলেন আর আপনিই বের করলেন, ব্যাপার বুঝলাম না। জেলে আপনি গিয়েছিলেন আপনার কর্মে, কারণ আপনি নিজের হয়ে কোনো পদক্ষেপ নিতে পারেননি, আপনি নির্দোষ তা কাউকে বুঝিয়ে উঠতে পারেননি, ভিকটিম হয়ে সবকিছু মানিয়ে নিয়েছেন। কি করতাম? হৃদিকা এমন অবস্থা সৃষ্টি করেছিল যে কেউ আমার উপর বিশ্বাস করার কথা ভাবতেও চায়নি। এখন প্রথম থেকে বলুন আসলে ব্যাপারটা কি? আসলে বরিশালে আমি হৃদিকাদের বাড়ির পাশে একটা কোচিং সেন্টারে ক্লাস করাতাম। তখন প্রায়ই আসতে যেতে হৃদিকার সাথে কথা হতো আমার। আস্তে আস্তে পরিচয়, তারপর ওর সাথে ফোনেও কথা হতে শুরু হয়। এক পর্যায়ে বুঝতে পারি আমি ওকে ভালোবাসি। ওকে প্রপোজ করলে সাথে সাথে ও অ্যাকসেপ্ট করে নেয়। তারপর শুরু হয় দুজনের প্রেম। আমার মা বাবা কেউ নেই, একা থাকতাম একটা ভাড়া ঘরে। চাকরি বলতে একটা বেসরকারি স্কুলের টিচার ছিলাম আর একটা কোচিং সেন্টার চালাতাম। অবস্থা খারাপ ছিল না আমার, ওকেও অনেক ভালোবেসে গিয়েছিলাম। তাই একদিন ওকে বললাম আমাদের বিয়ের জন্য ওর বাবাকে বলবো, কিন্তু ও মানা করে দিল। বলল ওর মা বাবা ওকে একদম পছন্দ করেন না। প্রথম থেকেই কথা হতো সময় প্রায়ই বলতো ওর মা বাবা ওকে ভালোবাসেন না, ওকে একদমই পছন্দ করেন না, ওকে বিয়ে দিতে চান না। আমার বিষয়ে শুনলে নাকি ওকে প্রাণে মেরে ফেলবে। আমি অবাক হয়ে যখন জিজ্ঞেস করতাম এমনটা কেন করবেন উনারা, তখন ও বলতো ও নাকি জানে না ওর বাবা মা কেন ওকে অবহেলা করেন, কিন্তু কথাটা জোর দিয়েই বলতো ওর মা বাবা ওকে ভালোবাসেন না। যাতে আমি ওর কথা বিশ্বাস করে যাই, তাও অনেক বোঝাই ওর মা বাবাকে কোনোরকম আমাদের কথা বলার জন্য। কিন্তু ও মানত না। তাই আর কোনো পথ না পেয়ে ওকে পালিয়ে আসার জন্য বলি আর ও মেনেও যায়। দুজন ঢাকা চলে আসি। এখানেও আমি একটা বেসরকারি স্কুলে শিক্ষক হিসেবে নিয়োগ হই। বিয়ে করে আমরা দুজন একসাথে থাকতে শুরু করি। ওর সাথে ভালোই কাটত আমার দিন, কিন্তু আস্তে আস্তে ওর স্বভাবে অস্বাভাবিকতা আন্দাজ করতে পারি আমি। ও আমাকে আমার কোনো বন্ধু বান্ধবদের সাথে মিশতে দিত না। আমাকে কেমন জানি বন্দী করে রাখতে চাইতো নিজের কাছে। আমার এক কাছের মেয়ে বন্ধু ছিল, বলতে শুধুই ফ্রেন্ড। ওর বদৌলতেই ঢাকাতে চাকরি পাওয়া আমার। অনেক কথাবার্তা হতো আমার ওর সাথে প্রায়ই, কিন্তু এ নিয়ে হৃদিকার সাথে সমস্যা হতো, যার কারণে ওর সাথে যোগাযোগ কমিয়ে দেই আমি। কিছুদিন পর ওর লাশ পাওয়া যায় একটা ঝোপে। প্রমত্ত অঙ্গনা নামের কেউ ওকে মেরে দেয়, যাতে আমি অনেক শোকাহত হই, যা হৃদিকা মেনে নিতে চাইত না। এ নিয়ে শুধু ঝগড়া বাঁধাত আমার সাথে। হঠাৎ একদিন আমি রেগে বলি ওকে ছেড়ে দিব, তারপর ঘর থেকে বেরিয়ে যাই। পুরো একদিন আমার এক বন্ধুর বাসায় থাকি, তার পরদিন আবারও ফিরে আসি ওর টানে। ওকে বড্ড ভালোবাসতাম, চাইলেও দূরে থাকতে পারতাম না। কিন্তু কে জানে ও আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল। সেদিন আসার পর জানতে পারি ও আমার নামে অনেক দুর্নাম রটিয়ে আমাকে সবার চোখে অপরাধী বানিয়ে রেখেছে অনেক আগ থেকেই। নিজেকে হয়তো নিজেই আঘাত করেছিল, তারপর দোষ দিয়েছিল সেদিন আমার ঘাড়ে, যার ফলস্বরূপ কেউ শুনে নি আমার কথা। আপনি আর আদৃশ মিলে আমাকে মেরে জেলে দিয়ে দাও। হৃদিকা যা করার করে নিয়েছে। আপনাকে আপনার ন্যায় বিচার আমি পাইয়ে দিব, চিন্তা করবেন না। আপনাকে আমি এখন একটা ভাড়া ঘরে নিয়ে যাব, সেখানে আপনি থাকতে পারেন। 6 মাসের ভাড়া আমি ভরে দিয়েছি, আপনি সেখানে থেকে নিজের জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন। তবে হ্যাঁ, ভুলেও আদৃশ হৃদিকার সামনে পড়বেন না, আর আমার সাথে যোগাযোগে থাকবেন, প্রয়োজনে যেন আপনাকে পাই। বাকিটা আমিই সামলাব। আজ আজিজের কাজে দেরি হয়ে যাওয়ায় আখি আর আদৃতের বাড়ি না গিয়ে হাসপাতালে চলে যায়। আজ যে করেই হোক সে আদৃতকে সবকিছু জানিয়ে ছাড়বেই। নিজের ক্লাস শেষ করে এসে আদৃতের কেবিনে বসে আছে আখি।
বর্তমানে আদ্রিতেরও একটা কাজ চলছে, এসে পড়বে কিছুক্ষণ এর মধ্যে, তাই অপেক্ষা করছে সে। কিছুক্ষণের মধ্যেই আদ্রিত এসে পড়ল। আরে আখি, তুমি এখানে বসে আছো যে? আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা ছিল আমার। বর্তমানে কোনো কাজ না থাকলে বলুন। না না, এখন কোনো কাজ নেই, বলো কি বলতে চাও? নিজের চেয়ারে বসতে বসতে বলল আদ্রিত। আখি আমতা করে বলল, ব্যাপারটা কি করে জানাবো আপনাকে বুঝতে পারছি না, আর আপনি কেমন প্রতিক্রিয়া করবেন তাও ভেবে পাচ্ছি না। তবে আগে বলুন, সত্যতা শোনার পর আপনি স্বাভাবিক থাকার চেষ্টা করবেন। কি হয়েছে আখি, বলবে তো? কি এমন কথা হতে পারে যা শুনে আমি খুব বেশি রিয়াক্ট করব বলে তোমার মনে হয়? আসলে কি হয়েছে আখি, বলবে তুমি? তোমাকে এর আগে আমি কখনো এমন দ্বিধাদ্বন্দ্বে দেখিনি, বলো কি হয়েছে? আসলে 6 বছর আগে আমরা নিজেরা আলাদা হইনি, আমাদের আলাদা করা হয়েছে। অপ্রস্তুত মনোভাবের সহিত বলে দিল আখি। আলাদা করা হয়েছে মানে? অতঃপর আখি নিজের ফোনে করা সানিয়ার ভয়েস রেকর্ড শোনায় আদ্রিতকে। সবকিছু শুনে আদ্রিত যেন পাথর হয়ে যায়। এত কড়া সত্য কি করে মেনে নিবে? নিজের কানে আজ বিশ্বাস করে উঠতে পারছে না। রাগে ক্ষোভে চোখ দিয়ে গড়াতে শুরু করেছে জল। মুহূর্তেই আদ্রিতের চোখগুলো রক্তবর্ণ ধারণ করে নিয়েছে। উঠেই হনহনিয়ে বেরিয়ে গেল এবার। আখি তার পিছনে ছোটতে শুরু করল। আদ্রিত, কোথায় যাচ্ছেন আপনি? ওই আদ্রিশকে খুন করতে। ও আমার কাছ থেকে আমার বেঁচে থাকার, আমার খুশি থাকার কারণ আমার ভালোবাসা ছিনিয়ে নিয়েছে, আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিয়েছিল। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আদ্রিত, আইন নিজের হাতে তুলে নিবেন না। ওকে সাজা দেওয়ার অনেক রাস্তা আছে, সোজা ওকে খুন করতে গেলে কেমনে হবে? আপনার পুরো জীবন পড়ে রয়েছে সামনে, আপনার লাইসেন্স চলে যাবে, মাথায় রাখতে হবে এসব। আপনি তো ওর মতো বাজে নন, মাথা ঠান্ডা করুন প্লিজ। চলে যাক সব জাহান্নামে, আমার কোনো যায় আসে না। আমার তুমিকে ক্যারে নিয়েছে ও, নিজের হাতে ওকে সাজা না দিলে শান্তি পাব না। সজোরে গর্জে উঠে কথাগুলো বলে আদ্রিত। হাসপাতালের অনেকেই সেখানে জড়ো হয় মুহূর্তেই। আদ্রিত আখির হাত থেকে নিজেকে ছাড়িয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আখিও পিছু যায় তার। আদ্রিতকে আখি এই দ্বিতীয়বার এত রাগে দেখতে পেয়েছে, যা মোটেও ভালো কিছুর লক্ষণ বলে মনে হল না তার কাছে। অতঃপর সেও নিজের গাড়িতে পিছু গেল আদ্রিতের। আহিল আর আশরাফ খানের চোখেও উক্ত দৃশ্য গেল। কি হয়েছে বাবা? কোনো আন্দাজ করতে পারছ? না, তবে আখি আদ্রিতের মধ্যে কোনো সমস্যা হয়েছে বলে মন হয়। জানো বাবা, আমার মনে হয় ওদের মধ্যে কোনো সমস্যা তৈরি করা হয়েছিল 6 বছর আগে। তোমার মনে আছে আখি আদ্রিতের জন্য কত পাগল ছিল? আমরাও রাজি ছিলাম এ ব্যাপারে, কিন্তু হঠাৎ একদিন আদ্রিত আমেরিকা চলে যায়। আখিও কেমন মনমরা হয়ে পড়ে, অসুস্থও হয়, তবে আমাদের কিছু বলে না। আদ্রিতের সাথে এ নিয়ে কথা বলতেও দেয় না আমাদের। অতঃপর 3 বছর আগে আমরা যখন আখির সাথে আদ্রিতের বিয়ে ঠিক করতে চাই, তখন আখি সোজা মানা করে আর আদ্রিশের ব্যাপারে জানায় আমাদের। আমার তো মনে হয় এই সব কিছুতেই কোনো না কোনোভাবে আদ্রিশ জড়িত। আমার তো প্রথম থেকেই আদ্রিশকে পছন্দ ছিল না। বাবা, আমরা কি পারি না আখিকে আবারও একটা সুযোগ দিতে? আহিলের কথার উত্তরে আশরাফ খান কিছুই বললেন না, শুধু নীরবতাই পালন করে গেলেন। আদ্রিত হাওয়ার বেগে গাড়ি টানল আদ্রিশের খোঁজে। যেহেতু দুপুর গড়িয়ে গেছে, সেহেতু আদ্রিশ তার কাজের স্থানেই থাকবে, বাড়িতে থাকার কথা নয়। সে হিসেবে সেদিকেই পথ ধরল আদ্রিত। পৌঁছে গেল সেখানে অবশেষে। আদ্রিশ চেয়ারে মাথা হেলিয়ে দিয়ে বসে আছে চোখ বুজে। তিক্ত সকল ভাবনার চাপে মাথাটা বুঝি এখনই ফাটবে। চোখের সামনে যেন ধরা পড়ছে জীবনে করে যাওয়া সকল ভুল। বুঝে উঠতে সক্ষম হচ্ছে ভালোবাসার উপর মোহের অবস্থান করিয়ে কত বড় ক্ষতি করে গেছে সে নিজের। চাইলেও সে এবার আখিকে ফিরাতে পারবে না। এদিকে হৃদিকাকে পাশে রাখার চিন্তা যেন এখন দূর দূর অবধি নেই।
আজ বুঝতে পারছে কাছের মানুষের কাছ থেকে ধোঁকা মেনে নেওয়া কতটা যন্ত্রণার। ঠিক তখনই আদৃত এসেই আদৃশের কলার চেপে ধরে দাঁড় করিয়ে প্রবল এক ঘুষিতে তাকে ফ্লোরে ফেলে দিল। আদৃশ তার জবাবে নিজেও আদৃতের উপর ঝাঁপিয়ে পড়ল। দুজনেরই মধ্যে লেগে গেল লড়াই, কেউ কেউ থেকে কম যাচ্ছে না। আদৃত আদৃশের উপর বেশ ভারী পড়ছে, তবে যেহেতু সে আদৃশের তুলনায় বেশি দক্ষ ও বলিষ্ঠ। আদৃত আদৃশকে মারতে থেকে বলল, তোকে আমি ছাড়ব না আদৃশ, তুই আমার কাছ থেকে আমার আখিকে কেড়ে নিয়েছিস, আমার 6টা বছর অন্ধকারে ভরে দিয়েছিস। আমি আখিকে কেড়ে নেইনি, ও আমার ছিল। তোর আসার অনেক বছর আগ থেকেই ওর সাথে আমার পরিচয় ছিল। ওকে ভালোবাসি আমি সেই ছোটবেলা থেকেই, কিন্তু মধ্যখানে এসে তুই আমার জায়গা নিতে চেয়েছিলি, আমার আখিকে কেড়ে নিতে চেয়েছিলি, কিন্তু আমি তা হতে দেইনি। আমার আখিকে আমার কাছে ধরে রাখতে যা করতে হয়েছে সব করেছি আমি, কারণ ও শুধুই আমার। আদৃশের তিক্ত বাণী শুনে আদৃতের রাগের পরিমাণ যেন সীমা পেরিয়ে গেল। আদৃশের উপর দ্বিগুণ হারে ভারী পড়ল সে। এবার আর আদৃশ আদৃতের জবাবে তাকে যথেষ্ট টক্কর দিয়ে উঠতে পারছে না। অতিরিক্ত মারে আদৃশকে বেশ দমিয়ে নিয়েছে আদৃত। মারতে মারতে অনেকটা ফুটবল করে ফেলেছে তাকে, তাও মারছে। সময়ের সাথে আদৃতের রাগ যেন বাড়ছেই, যতই মারছে ততই মারতে মন চাইছে। একমাত্র আদৃশের প্রাণহীন নিস্তব্ধ শরীর যেন তাকে শান্ত করতে পারবে, সেই ভাবনায় আদৃশকে মেরে প্রায় অচেতন অবস্থায় ফ্লোরে ফেলে পাশের চেয়ার তুলে তার উপর দিয়ে মারবে, তখনই আখি এসে চেয়ারটা পাকড়াও করে। কি করছেন আদৃত? পাগল হলেন আপনি? ওকে মারলে আপনার কি হবে ভেবেছেন? না, ভাবিনি, আমি আর ভাববও না। ওর সাহস হয় কি করে তোমাকে নিজের বলে দাবি করার? তুমি আমার ছিলে, আমার আছো আর আমারই থাকবে। ওকে আমি প্রাণে মেরে ফেলব। তুই এখনো দাবি করিস আদৃত ও তোর? দেখো, যদি আমায় আজও ভালোই না বাসত তবে আমাকে কেন বাঁচাত তোর হাত থেকে? মানে বুঝতে পারছিস, ও আমাকে এখনো ভালোবাসে, ও আমার। আদৃত আবারও আদৃশের দিকে তেড়ে আসতে নিলে তার আগে আখি আদৃতকে আটকিয়ে বলে, দাঁড়ান আদৃত, ওকে জবাবটা আমিই দেই। ছি আদৃশ, তুমি সত্যিই একটা নীচ। কি দেখে যে তোমাকে জীবনে জায়গা দিতে গেলাম, তোমার জন্য এত করলাম। তুমি কি মনে করো আমি তোমাকে এখনো ভালোবাসি তাই বাঁচিয়েছি? না আদৃশ, বরং আমি চাইনি আদৃত তোমার মতো নোংরাকে মেরে নিজের হাত নোংরা করুক, কারণ উনি তোমার মতো সস্তা না। আমি চাই না তোমাকে মারার দরুন উনার ভবিষ্যৎ নষ্ট হোক, সবটাই উনার কথা ভেবে করেছি, যেখানে দূর দূর অবধি তোমার কোনো ছোঁয়া নেই। চলুন আদৃত, এর মুখ দেখতেও ইচ্ছে করে না এখন আমার। এতটা বাজে হয়ে গেলাম আমি তোমার কাছে? বাজেকে তো সবাই বাজে নজরেই দেখবে, তাই না? চলুন আদৃত। না আখি, আমি একে না মেরে শান্তি পাব না, ওকে তো আমি। আদৃত আবারও এগিয়ে গেলে আখি তাকে আরও একবার বাধা দেয়। তার গালে হাত রেখে শান্ত স্বরে বলে, ও এত কিছু করার পরও আমাকে হারিয়ে গেছে আদৃত, এত চেয়েও আমাদের আলাদা করতে পারেনি। নিয়তি ঠিকই আমাদের মিলিয়ে দিয়েছে, এতেই ওর হার। ওকে ছেড়ে দিন ওর অবস্থায়, চলুন আমার সাথে আপনি। আখির অল্প শান্ত ছোঁয়া মুহূর্তেই আদৃতের সকল রাগ যেন পানি করে দিল, তবে গা জ্বলে উঠল আদৃশের। আখি, তুমি ভুলে যেও না তুমি শুধুই আমার। ওই আদৃতকে ছোঁয়ার ভুল করো না, ভালো হবে না। নিজের অবস্থা দেখো আগে, উঠে দাঁড়ানোর ক্ষমতাও জুটিতে উঠতে পারছ না, এদিকে হুমকি দেও আমায়। চলুন আদৃত। আখি আদৃতের হাত ধরে নিয়ে যেতে শুরু করে। আদৃশ অসহায়ের মতো আখির আদৃতের ধরে থাকা হাতের দিকে তাকিয়ে থাকে। আজ কুলি করতে যেয়ে হৃদিকার দাঁতের ভিতরের দিক থেকে দুটি আক্কেল দাঁত উঠে চলে আসল। হৃদিকা অস্থির হয়ে পড়ল, ও ভালোই বুঝতে পেরে গেছে ওর শরীরে তৃতীয় ডোজ দেওয়া শেষ। এদিকে আদৃশও তাকে ভুল বুঝে গেল, এত বড় হার হৃদিকা কেমনে মানবে? হৃদিকা তো হার মানবার পাত্র না।
রাগে ক্ষোভে হৃদিকার নিজেকেই মারতে ইচ্ছে করছে, ঘরের বিভিন্ন জিনিস ছুঁড়ে ভেঙে দিয়েছে ইতিমধ্যে। এবার চেঁচিয়ে বলছে, না, হৃদিকা হার মানবে না। আদৃশ শুধু আমার হয়েই থাকবে। ও আমার থেকে দূরে যেতে পারে না, আর যদি তা চায় তবে ওরও সেই হাল হবে যা বাকিদের হয়েছে। না, আমি এভাবে বসে থাকব না। আমি আমার সৌন্দর্য হারাতে পারি না। এসব ছাড়া আমার আদৃশ আমাকে কি করে ভালোবাসবে। এবার ছুটে গিয়ে হৃদিকা আদৃশের ছবি হাতে নিল, তারপর সেটার উপর হাত বুলিয়ে পাগলের মতো অঙ্গভঙ্গিতে বলতে লাগল, আমি জানি তুমি আমার রূপে মগ্ন হয়ে আমায় পেতে চেয়েছ, ওই আখিকে সরিয়ে আমাকে নিয়ে এসেছ, তবে আমি কিভাবে তোমায় যেতে দিই? তোমাকে বাঁধতে হলে তো আমার এই রূপের প্রয়োজন। তুমি চিন্তা করো না, আমি ঠিকই তোমার সেই সুন্দরী হৃদিকাতে পরিণত হব আবার। এসব ভাইরাস আমার কিছুই করবে না। আমি বড় ডাক্তার দেখিয়ে আবারও আগের মতো হয়ে যাব, অতঃপর দুজন আবারও আগের মতো ভালোবেসে থাকব। তোমাকে আমি কোথাও যেতে দিব না। তুমি শুধুই আমার। আখি ফোন করে তার ড্রাইভারকে বলে দিয়েছে গাড়ি এসে নিয়ে যেতে। তারপর সে নিজেই আদৃতের গাড়ি ড্রাইভ করতে শুরু করে। আদৃতকে ড্রাইভ করতে দেয় না। রাগে এখনো একরকম কাঁপছে সে। আখি ড্রাইভ করছে আর আদৃত পাশেই বসে আছে, কিছুই বলছে না। আদৃত একটু পরপর ঠোঁট কামড়াচ্ছে, হাত মুঠো করছে, শরীরের কাপড় ঢিলে করছে। আখি জানে আদৃত অতিরিক্ত রাগে আত্মহারা হয়ে পড়ে। বর্তমানে রাগ দমন করতে না পেরে তার উক্ত অবস্থার সৃষ্টি হয়েছে। আখি এবার গাড়ি থামিয়ে দিল। তারপর নেমে ওপর দিকে এসে আদৃতের পাশের দরজা খুলল। চলুন আমার সাথে। অতঃপর আদৃতকে আখি একটা খোলা মাঠের মতো জায়গায় নিয়ে গেল, যেখানে বাতাস বইছে বেশ। এবার পানির বোতল খুলে আখি আদৃতের সামনে ধরল। পান করে নিন, ভালো লাগবে। আদৃত বিনা বাক্যে তা হাতে নিয়ে এক চুমুকে পুরো বোতলের পানি পান করে নেয়, অতঃপর ছুঁড়ে ফেলে বোতলটা। কিছুক্ষণ অল্প নিস্তব্ধতা পালন করার পরও রাগ দমনে ব্যর্থ হয়ে হাঁটু মুড়ে বসে সজোরে চিৎকার করে উঠে। আখি সান্ত্বনা স্বরূপ আদৃতের পাশে বসে তার কাঁধে হাত রাখলে আদৃত পিছন মুড়েই আখিকে জড়িয়ে ধরে বেশ শব্দ করে কেঁদে দেয়। আদৃতকে আখি এই প্রথম কাঁদতে দেখল, যাতে চোখ বেয়ে তারও বেরিয়ে এলো জল। কেন আখি? কেন আমাদের সাথে এমন হলো? কি দোষ ছিল আমাদের? কেন ওরা আমাদের সাথে এমন করল? তুমি হয়তো কল্পনাও করতে পারবে না আমি এই 6টা বছর কত যন্ত্রণায় পড়েছি, কতটা পীড়া হয়েছে আমার যখন যখন ভেবেছি তুমি আদৃশের সাথে আছো, যে আমি তোমার পাশে কোনো ছেলের আনাগোনাও সহ্য করতে পারি না। আমাকে ক্ষমা করে দিও আখি, আমি তোমাকে বাঁচাতে পারিনি, রক্ষা করতে পারিনি ওই আদৃশের ছলনার হাত থেকে। সেদিন যদি ওদের কথায় কান না দিয়ে ওসব ভুলভালে মন ভাসিয়ে না চলে যেতাম তবে এমনটা কখনো হতো না। আমায় ক্ষমা করে দিও। আপনার কোনো দোষ ছিল না, সবই আমাদের কপালের লিখন ছিল, যা চাইলেও কেউ বদলাতে পারত না কখনো। নিয়তি আবার আমাদের মিলিয়ে দিয়েছ তো, তাই অতীত ভেবে কষ্ট পাওয়ার চেয়ে বর্তমান ভেবে খুশি হওয়াটাই ভালো হবে, তাই না? প্লিজ আপনি কান্না বন্ধ করুন এবার। আদৃতকে ছাড়িয়ে তার চোখের জল মুছে দিতে দিতে কথাগুলো বলে গেল আখি। আদৃত বিমোহিত দৃষ্টি আখির উপর স্থির রেখে বলে গেল, তুমি কি আমার অতীতের ওই বিষাদ মুছিয়ে দিবে আখি? ভালোবাসবে আমায় আবার ঠিক আগের মতো? আনন্দে ভরিয়ে দিবে আমার জীবন আবারও? বলো না আখি, বলো না ভালোবাসতে শিখাবে, আবারও হাসতে শিখাবে, আমাকে নিয়েই মত্ত হবে আবারও? আদৃতের কথাগুলো শুনে মুখে মলিনতা বিরাজ করে যায় আখির। উঠে দাঁড়ায় সে, নিরাশ ভাব নিয়ে আদৃশ্য উঠে পড়ে। কি হলো আখি, কিছু বলছো না যে? কি বলবো আমি, অনেক কিছু পাল্টে গেছে আদৃত। আমি সেই আগের আখি নই আপনার। আপনি অবিবাহিত আর আমি এখন ডিভোর্সি। আপনার জীবনে আমি প্রথম নারী হলেও আমার জীবনে আপনি প্রথম ভালোবাসা হয়েও দ্বিতীয় পুরুষের মর্যাদা পাবেন, যা আমি কখনোই মেনে নিতে পারব না। আমি আপনার যোগ্য না।
খবরদার আখি, যদি কথাটা আবারও বলেছ তো, আমার জীবনে এসব কিছু কখনো মেটার করে না, আর এসব কথা তোমার মুখে মানায়ও না। আমার তুমি হলেই চলবে, আর কিছু চাই না। আপনি বুঝতে পারছেন না, সমাজে আপনারও আলাদা নাম ডাক আছে। অবিবাহিত হয়ে ডিভোর্সিকে বিয়ে করলে কি হবে ভাবতেই পারছেন। এসব কথা আমার হিটলার আখির কাছ থেকে গ্রহণযোগ্য না। সমাজের কথা ভেবে আমরা নিজেদের জীবন নাশ করে তো পারব না। সমাজের কিছু বাজে লোকদের কথা শোনার ভয় বেঁচে থাকা তো ছেড়ে দেওয়া যেতে পারে না। কিন্তু আপনার পরিবারও কি? হুশ, একদম চুপ, আর কোনো কথা না। এতদিন দাবি খাটাইনি, কিন্তু এখন খাটাব। আমি তোমাকে আর হারাতে পারব না, নয়তো পাগল হয়ে যাব। কথাগুলো বলার ছলে পকেট থেকে হীরের আংটি বের করে আখির অনামিকা আঙুলে পরিয়ে দিল আদৃত। এ কি করলেন আপনি? বেশ করেছি, অনেক আগেই করা উচিত ছিল। এই আংটিটা আমি 6 বছর আগে কিনেছিলাম তোমাকে প্রপোজ করব বলে, কিন্তু আমি ব্যর্থ হয়েছিলাম সেদিন। তারপর থেকে কখনো আংটিটা আমি নিজের থেকে দূর করিনি, সবসময় আমার কাছে রাখতাম। এটা আমায় মনে করিয়ে দিত আমি কি হারিয়ে গেছি। এত ভালোবাসেন আমায়? আমার ভালোবাসার গভীরত্ব খুঁজতে এসো না, সুখ পাখি নিজেই তলিয়ে যাবে। বড্ড ভয় করছে যে সে পথে আবারও এগিয়ে যেতে। আমি থাকতে ভয় কিসের? বিশ্বাস করে হাতটা ধরো, শেষ নিঃশ্বাস অবধি আগলে রাখব। বলো না একবার ভালোবাসো, আমাকে আপন করে নিতে চাও। আমার সময় লাগবে। ঠিক আছে, নাও সময়, দিলাম 2 দিন ভেবে নাও। 2 দিন পর যদি আংটিটা হাতে না দেখি তাহলে ভাবব পর করে দিয়েছ, আর যদি ওটা হাতে থাকে তাহলে ভাবব নতুন করে আপন করে নিতে চাও। মাত্র 2 দিন। যা তোমার জন্য 2 দিন তা আমার জন্য শত যুগ, সুখ পাখি। আর দূরত্ব সইতে পারব না তোমার। আর যদি আংটিটা খুলে নেই, চলে যাবেন আমাকে ছেড়ে? মরণের পর সেই আখিরাতেও পিছু নিব, তোমার সমস্যা হবে কি তাতে? তোমার সমস্যা হলে হোক, এই আদৃত না হয় তোমার পাগল প্রেমিক হয়েই রয়ে যাবে। চলবে।